তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি এত রাতের বেলা কোথায় যাবেন? সে অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, হয়তো এমন একটা জায়গায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। আমি কিছু বুঝতে না পেরে মাথা চুলকাতে চুলকাতে বললাম, আমার তো কিছু মাথায় ঢুকছে না। হাই, গল্পের আড্ডায় আপনারা শুনবেন রোম্যান্টিক থ্রিলের গল্প শেষ ট্রেনের ভালোবাসা। গল্পটি আমি লিখেছি। আমি কোনো লেখক নয়, তবে লিখতে ভালো লাগে। এই গল্পের সমস্ত দৃশ্যগুলি হলো কাল্পনিক। তো শুরু হচ্ছে আজকের গল্প। শেষ ট্রেনের প্রেম কাহিনী। তুমি আমার হলে মন্দ হতো না। শীতের ঠান্ডা হাওয়ায় নন্দকুমার শহরের স্টেশনটা অদ্ভুত নীরব হয়ে আছে। প্ল্যাটফর্মে কয়েকটা হলুদ আলো জ্বলছে, আর দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। সুব্রত দ্রুত হাঁটছিল। আজ তাকে 2:30টায় শেষ ট্রেনটা ধরতেই হবে। সারাদিনের কাজ শেষে সে ক্লান্ত। এখানে বলে রাখি, সুব্রত হল একজন সরকারি শিক্ষক। পরীক্ষা পাশ করে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে বিগত 6 মাস হল চাকরি পেয়েছে। কালকে রবিবার, আর সোমবার দিন প্রজাতন্ত্র দিবসের ছুটি পাওয়াতে সে বাড়ি যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু রাতের ব্যাচটাকে পড়াতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সে দ্রুত হাঁটছিল যাতে কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা হাতছাড়া না হয়। স্টেশনে যখন পৌঁছায় তখন সময় 10:30, মানে ট্রেন আসার সময় হয়ে গেছে। হঠাৎ তার চোখ পড়ল প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকা এক মেয়ের দিকে। মেয়েটা সাদা শাল জড়িয়ে বসে আছে, মাথা নিচু। মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সে যখন মেয়েটির পাশ দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই ট্রেনটা কি কলকাতা যাবে? সুব্রত একটু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বলল, হ্যাঁ যাবে, তবে এটা আজকের শেষ ট্রেন, এরপর আর কোনো ট্রেন নেই। তারপর মেয়েটি উত্তর দিল, আমি তো শেষ ট্রেনটা ধরার জন্য অপেক্ষা করছি। ট্রেনটা স্টেশনে ঝুঁকতেই একটা ঠান্ডা হাওয়া বইল। তারা দুজন আর কোনো কথা না বলে তাদের সামনে থাকা কামরায় উঠল। ট্রেনের কামরায় উঠে আশ্চর্যভাবে সুব্রত এদিক ওদিক তাকাতে লাগল, কারণ তারা দুজন ছাড়া আর কেউ নেই এই কামরাতে। তারপর বেশি কিছু না ভেবে সুব্রত একটি জানালা সাইডের সিটে এসে বসল এবং মেয়েটিও তার সামনের জানালা সিটে এসে বসল। সুব্রত কিছুক্ষণ চুপ করে বসে থেকে মেয়েটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমার নাম সুব্রত, আপনার নামটা জানতে পারি কি? আমার নাম সুপ্রিয়া, আমি প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করি। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি এত রাতের বেলা কোথায় যাবেন? সে অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, হয়তো এমন একটা জায়গায় যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। আমি কিছু বুঝতে না পেরে মাথা চুলকাতে চুলকাতে বললাম, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আসলে আমি সাঁতরাগাছি যাচ্ছি, ওখানে আমার মামা বাড়ি। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিচের দিকে মুখ করে বলল, আপনি কি বিশ্বাস করেন কিছু মানুষের সাথে আমাদের দেখা হওয়া শুধু কাকতালীয় নয়? ট্রেনটি তখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে শত শত গাছপালা ভেদ করে ছুটে চলেছে, আর মেয়েটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি একটু ভেবে বললাম, হয়তো কিছু মানুষ আমাদের জীবনে আসে একটা গল্প তৈরি করতে। যদি আমি বলি আজ আমাদের দেখা হওয়ার কথা ছিল? এইটা বলে সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, আর আমি হাসি মুখে তার দিকে তাকিয়ে বললাম, তাহলে বলবো এটা একটা সিনেমার মতো গল্প। সে মাথা নাড়ল, আর আমি একটু মনে মনে খুশি হলাম। হঠাৎ করে ট্রেনটির একটা জনমানবহীন স্টেশনে এসে দাঁড়ালো। তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, আমার স্টেশন এসে গেছে, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। সে দরজার দিকে হাঁটছে, আর আমি জানালার দিকে তাকিয়ে তারপর সামনের দিকে তাকিয়ে বললাম, এটা তো সাঁতরাগাছি স্টেশন না। সব স্টেশন সবার জন্য নয়। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সিনেমাগুলো খুব অল্প সময়েই শেষ হয়ে যায়। তুমি খুব ভালো মানুষ, সবাই যদি তোমার মতন ভালো হতো তাহলে তারপর ট্রেন থেকে নেমে সে ধীরে ধীরে অন্ধকার প্ল্যাটফর্মে মিলে গেল, আর আমি জানালার ভেতর থেকে সেটা দেখলাম। আমার মাথায় কিছুই ঢুকল না। তারপর ট্রেন আবার চলতে শুরু করলো, আর আমি বসে বসে একটা কথা ভাবছিলাম, কে ছিল ওই মেয়েটা, আর এই স্টেশনেই বা কেন নামলো, আর এত রাতে একা কোথায় যাবে? তারপর আর একটা কথা আমার মাথায় এলো,
যার সাথে এতটা পথ আমি কথা বলতে বলতে এলাম, সে কি আসলে মানুষ ছিল নাকি? এই সব ভাবতে ভাবতে কখন যে ট্রেন হাওড়া চলে এলো আমি বুঝতে পারলাম না। তারপর ট্রেন থেকে নেমে সামনে ট্যাক্সি ধরে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে সবার প্রথম আমি আমার সহকারী শিক্ষককে ফোন করলাম। আজ রাতে সব ঘটনা আমি একের পর এক বলতে থাকলাম, যে কিভাবে আমরা একটি ফাঁকা কামরাতে দুজনে উঠলাম, তারপর দুজনের মধ্যে কি কি কথা হয়েছিল, এবং এটাও বললাম যে সে হঠাৎ একটি অজানা স্টেশনে নেমে কিভাবে অন্ধকারের সঙ্গে মিশে গেল। তারপর ওপার থেকে আমার সহকারী শিক্ষক আমাকে যেটা বলল সেটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। তারপর সে সমস্ত ঘটনা আমাকে বলতে শুরু করল। আজ থেকে ৩ বছর আগের ঘটনা। সুপ্রিয়া নামের একটি মেয়ে আমাদের স্কুলে পড়ত এবং সে একটি ছেলেকে ভালোবাসত। কিন্তু সুপ্রিয়ার বাড়ির লোক তাদের ভালোবাসা মেনে নেয়নি। তাই তারা দুজন বসে ঠিক করল যে তাদের এইচএস পরীক্ষার শেষ দিন ছেলেটির মামার বাড়ি সাঁতরাগাছিতে পালিয়ে গিয়ে একে অপরকে বিয়ে করে নেবে। সেই কথা অনুযায়ী সুপ্রিয়া রাত ৯টার সময় নন্দকুমার স্টেশনে এসে বসে থাকে। কিন্তু এইদিকে রাস্তায় দুর্ঘটনার জন্যে পুরো রাস্তা জ্যাম হয়ে যাওয়ার কারণে ছেলেটি রাস্তাতেই আটকে যায়। আর ওইদিকে সুপ্রিয়া অপেক্ষা করতে থাকে। এইদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে। সুপ্রিয়া ছেলেটিকে ফোন করল। ততক্ষণ রাস্তায় জ্যাম খুলবে না ভেবে এই ছেলেটি ট্যাক্সি থেকে নেমে দৌড় দিল স্টেশনের দিকে। কিন্তু এই সবের মধ্যে ছেলেটি ভুল করে তার ফোনটি ট্যাক্সিতেই ছেড়ে দিয়ে চলে যায়। আর ওদিকে সুপ্রিয়া বারবার কল করতে থাকে। সুপ্রিয়া ভেবে নেয় যে ছেলেটা মনে হয় তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। তখন সে ভাবল এই মুখ নিয়ে আর বাড়ি যাওয়া চলে না। আর তখন সামনের প্ল্যাটফর্ম থেকে দীঘা টু হাওড়া ট্রেন যাচ্ছিল, আর সে কিছু না ভেবে তার সামনে ঝাঁপ দিয়ে দেয়। তারপরে ছেলেটি যখন স্টেশনে গিয়ে পৌঁছায় তখন 11টা বেজে গেছে, আর স্টেশনে কেউ কোথাও নেই। আর রেলকর্মী জানায় যে লাস্ট যে একটা ট্রেন ছিল সেটা চলে গেছে। তখন ছেলেটি সুপ্রিয়াকে ফোন করার জন্য যখন মোবাইল বের করতে গেল তখন বুঝতে পারল যে সে ভুলে মোবাইলটা গাড়িতে ছেড়ে দিয়েছে। ছেলেটি ভাবল হয়তো আমি আসিনি দেখে সুপ্রিয়া তার নিজের বাড়ি চলে গেছে। এই ভেবেই সেও বাড়ি চলে আসে। ঠিক তার পরের দিন স্টেশনের সামনে একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায়, আর পুলিশে তদন্তে জানা যায় মেয়েটির নাম সুপ্রিয়া। কিন্তু তারপর সেই ছেলেটির সঙ্গে কি হলো সেটা কিন্তু আর জানা যায়নি। আর এই ঘটনার পর থেকে অনেকেই রাতের বেলা নন্দকুমার স্টেশনে এই মেয়েটিকে বসে থাকতে দেখেছে। তো এই সব আমি ভাবছিলাম প্ল্যাটফর্মে বেঞ্চে বসে, কারণ ৫ মাস পর আমি আবার বাড়ি যাচ্ছি, আর ট্রেনটি আসতে এখনও আধা ঘন্টা দেরি আছে। সত্যি বলতে ওই মেয়েটির গল্প শুনে আমার খুবই খারাপ লেগেছিল। আমি ভাবছিলাম, ইস, যদি ছেলেটা মনে করে মোবাইলটা নিয়ে যেত তাহলে হয়তো তারা শেষ ট্রেনটা ধরে সাঁতরাগাছি গিয়ে মামার বাড়িতে বিয়ে করে নিত। আমি নিজেই নিজেকে প্রশ্ন করেছি, আচ্ছা তাহলে ওই ছেলেটার কি হলো? ছেলেটার তো কেউ নামও জানে না। যদি কেউ চিনত তাহলে আমি একবার হলেও ছেলেটাকে সঙ্গে দেখা করতাম। এই সব আমি আপন মনে ভেবে চলেছি, হঠাৎ সামনে থেকে একটি ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বসতে পারি? তার দিকে তাকিয়ে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বসুন, কোথায় যাবেন আপনি? আমি কোথাও যাব না। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাই জন্য চলে এলাম। তো শুনছিলেন আজকের গল্প শেষ ট্রেনের ভালোবাসা। আগামী রবিবার আসছে আরেকটি গল্প, শ্রাবণের প্রথম প্রেম। তো আমাদের আগামী সব গল্পগুলি শোনার জন্য গল্পের আড্ডাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন, এতে আমরা আরও মোটিভেশন পাব নতুন নতুন গল্প আপনাদের শোনাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে আগের রবিবার আরেকটি গল্প নিয়ে।